হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের আজকে ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার অঙ্কের মডেল কোয়েশ্চেন পেপার 4-এর দীর্ঘ উত্তরধর্মী যে কোয়েশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ 5 থেকে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো এর আগে যে সমস্ত মডেল কোয়েশ্চেনগুলো আমি সলভ করে দিয়েছি সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক তার দেওয়া রয়েছে, সেখান থেকে যে তোমরা দেখে নিও। তো চলো শুরু করি। দেখো এখানে কি বলেছে, 5-এর দাগের একেরটা। এক ব্যক্তি বার্ষিক 3% হার সরল সুদে কিছু টাকা ধার করে সেই টাকা অন্য এক ব্যক্তিকে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে ধার দিলেন এবং 3 বছরে 541 টাকা লাভ করলেন। তিনি কত টাকা ধার করেছিলেন? ঠিক আছে, তাহলে এখানে বেসিক্যালি কি বলেছে দেখো, এক ব্যক্তির কাছে তিনি ধার করলেন 3% সরল সুদের হারে কিছু টাকা ধার করে, ওই ধার থেকে ওই টাকা থেকে ওই টাকাটা কি করলেন, আরেকজন ব্যক্তিকে 5% চক্রবৃদ্ধি হার সুদে ধার দিয়ে দিলেন। এবার সেই ব্যক্তিরা যে টাকাটা দেবে 3 বছর পরে, সেখান থেকে কি করলেন, ওই ধারটা তিনি মিটালেন যেখান থেকে তিনি ধার করেছিলেন, এবং দেখা গেল যে তার কাছে এক্সট্রা আরও 541 টাকা লাভ হয়েছে, এক্সট্রা আরও আছে। তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন এই ব্যক্তির কাছ থেকে, সেটা হিসেব করতে হবে। ঠিক আছে, অঙ্কটা দেখে নিয়েছো। এবার দেখো এটা কি করে করেছি। দেখো এখানে সরল সুদ যা যা দেওয়া আছে সেগুলো আগে লিখে নিয়েছি, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। এখানে কোয়েশ্চেন দেওয়া আছে সরল সুদ হার R1 আমি ধরেছি 3%, সময় T সমান 3 বছর। চক্রবৃদ্ধি সুদের হার R2 সমান 5% ধরেছি, আর সময় যেহেতু একই দুই ক্ষেত্রে, সেই জন্য সময় T সমান 3 বছর আমি ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে ধরি তিনি ধার করেছিলেন, P টাকা ধার করেছিলেন, এটা আমি লিখলাম। তিনি ধার করেছিলেন, এটা চেয়েছে আমাকে বার করতে হবে। এবার দেখো কি বলেছে, তিনি 3 বছরে 541 টাকা লাভ করলেন, এটা বলা আছে। অর্থাৎ যেটা বলা আছে কোয়েশ্চেনে, যে 3 বছর পর তিনি চক্রবৃদ্ধি সুদের হারে যে টাকা পেলেন, সেখান থেকে সরল সুদের হারে ধার শোধ করার পর লাভ হিসেবে 541 টাকা থাকে, যেটা লিখলাম। মানে জিনিসটা কি হচ্ছে দেখো, এখানে ধরো এ ব্যক্তি আছে, তিনি কি করলেন, বি ব্যক্তির কাছে ধার নিলেন, এখান থেকে করে কি করলেন, তিনি সি ব্যক্তিকে ওই টাকাটা দিলেন। এখানে কি করলেন, 3% সরল সুদের হারে তিনি বি ব্যক্তির কাছ থেকে ধার করে সি কে কি করলেন, 5% চক্রবৃদ্ধি সুদের হারে তিনি ধারটা দিলেন। এবার সি 3 বছর পর, দুজনের ক্ষেত্রে আফটার 3 ইয়ার্স, 3 বছর পর কি হয়েছে দেখো, সি এ কে তো ধার দেবে 5% যে চক্রবৃদ্ধি সুদের হারে, যে টোটাল যে সুদাসল যেটা চক্রবৃদ্ধি সমূল যেটা, সেটা দেবে এ কে। এবার কি করবে, সেখান থেকে বি এর কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিল সেই টাকাটা ধার দেবে। কত পার্সেন্ট হারে, ওই 3% সুদের হারে যে টাকাটা হচ্ছে সুদাসল, সেই টাকাটা দেবে। এই সি এ কে যে টাকাটা দিয়েছিল সেখান থেকে বি কে সে ধারটা দেবে। ধার দেওয়ার পর দেখা গেছে যে এর কাছে আরো কত হয়েছে, 541 টাকা সে কি হয়েছে, সেভ করে ফেলেছে, আছে এখন। বোঝা গেল? তাহলে এ বি এর কাছ থেকে কত টাকা প্রথমে ধার নিয়েছিল সেটাই আমাদেরকে হিসেব করতে হবে। বোঝা গেল অঙ্কটা কি বললাম? এবার দেখো তাহলে এখানে বেসিক্যালি কি, 3 বছরের চক্রবৃদ্ধি সমূল মাইনাস 3 বছরের সরল সুদাসল, 3 বছরের পর যে চক্রবৃদ্ধি সমূল যেটা ছিল, যেটা সি যে টাকাটা এ কে দিয়েছিল, ঠিক আছে, সেটা মনে রেখো, মাইনাস 3 বছরের সরল যে সুদাসল, ঠিক আছে, মানে এ বি কে যে টাকাটা দেবে 3 বছর পর এই সি এর কাছ থেকে, ঠিক আছে, সেই টাকাটা সমান 541, যেটা বেঁচে গেছে। বোঝা গেল? তাহলে এবারে দেখো 3 বছরের চক্রবৃদ্ধি সমূল কি, আমরা জানি ফর্মুলা P × 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, এর জায়গায় এখানে আমি টি ধরেছি, মানে P × 1 প্লাস পিটা তো ধার নিয়েছিল যে টাকাটা, মূল টাকাটা, ইন্টু 1 প্লাস R2, এটা কি চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি ধরেছিলাম, সুদের হার R2। তাহলে P × R2/100 টু দি পাওয়ার হোল টি মাইনাস 3 বছরের যে সরল সুদাসল কত, সরল সুদাসল P প্লাস PRT/100, তাহলে P প্লাস P × R মানে কি, সেই সরল সুদের যে ইন্টারেস্ট রেটটা, সুদের হার কত, সেটা সময় T সমান এই সুদের হার, এটা R1 সমান 3%, তাহলে R1 এটা, তাহলে এটা P × R1, ঠিক আছে, এটা বুঝে নাও, এটা R1 এটা, ঠিক আছে, R1 × T/100 সমান 541। এবার এখানে মানগুলো বসিয়েছি, P × 1 প্লাস R2 এর মান কত, R2 এর মান হচ্ছে 5%, এখানে R2 এর জায়গায় 5/100 হোল টু দি পাওয়ার T হচ্ছে কত, সময় উভয়ের ক্ষেত্রে 3 বছর, তাহলে এখানে 3 মাইনাস P প্লাস P R1 এর মান, মানে সরল সুদের যে হারটা সেটা 3%, তাহলে P × 3 × সময় কত, 3 বছর যেটা বললাম, তাহলে আর T এর জায়গায় 3, আর এর জায়গায় R1 এর জায়গায় 3/100, এতে বসালাম, সমান কত হচ্ছে 541। এবার হিসাব করেছি,
পি ইন্টু দেখো এখানে 1 প্লাস এটা কত হবে 5 একে 5 5 20 100 তাহলে 1 এর 20 হোল টু দি পাওয়ার 3 মাইনাস পি পি এখান থেকে যদি আমরা এখান থেকে পি কি করেছি এবার কমন নিয়েছি এই এখান থেকে পি কমন নিলে কত হবে পি ইন্টু 1 প্লাস 3 ইন্টু 3 থাকবে তাই তো পিটা তো বাইরে চলে গেছে 3 3 9 বাই 100 ঠিক আছে সমান 541 তাহলে পি ইন্টু এটা কত হচ্ছে এটাকে যোগ করলে উপরে 20 প্লাস 1 বাই 20 হোল কিউব মাইনাস পি ইন্টু এটাকেও যোগ করলে 100 প্লাস 9 বাই 100 সমান 541 পি ইন্টু 20 প্লাস 1 21 বাই 20 হোল কিউব মাইনাস পি ইন্টু 109 বাই 100 সমান 541 তারপরে কি হচ্ছে দেখো পি ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21 মানে এটা গুণ করলে হবে 9261 আর 20 ইন্টু 20 ইন্টু 20 হোল কিউব আছে করলে হবে 8000 মাইনাস পি ইন্টু যেটা আছে এখানে লিখলাম সমান 541 এবার পি ইন্টু এই দুটো থেকে আবার পি যদি কমন নিই বাইরে রেখে দিই পি এর মানটা আমাদের বের করতে হবে তাই তো এটা মূল লক্ষ্য তাহলে পিটাকে বাইরে বের করে যেটা আছে এটা লিখলাম এটা মাইনাস এইটা সমান 541 পি ইন্টু তাহলে এই দুটোকে এবার বিয়োগ করলে হবে কত নিচে 8000 আর 100 রয়েছে তাহলে 8000 লসাগু যাবে উপরে থাকবে 9261 মাইনাস এটা থাকবে যেটা 870 ঠিক আছে 100 ইন্টু 80 সমান 8000 80 ইন্টু 109 সমান 8720 সমান 541 এবারে পি ইন্টু এটা বিয়োগ করলে হবে 541 9261 থেকে 8720 বাদ দিলে হবে 541 বাই 8000 সমান 541 এটা লিখলাম বা পি সমান কত হবে তাহলে এটা কি হবে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে মানে উল্টে যাবে 541 ইন্টু 8000টা উপরে চলে যাবে 541টা নিচে চলে আসবে ভাগ যেহেতু হচ্ছে তাহলে এবারে 541 কেটে গেলে তার পি সমান হচ্ছে কত 8000 বেরোচ্ছে তাহলে এটাই বের করতে চেয়েছে যে তিনি কত টাকা ধার করেছিলেন এটা আমি ধরেছিলাম পি যে তিনি টাকা তিনি ধার করেছিলেন সমান পি টাকা এটাই আমি শুরুতে ধরেছিলাম আমরা তাহলে অতএব তিনি ধার করেছিলেন কত টাকা 8000 টাকা এই টাকাটা তিনি ধার করেছিলেন তাহলে এটাই হবে অ্যান্সার বোঝা গেল জিনিসটা এবার দেখো দুইয়ের অঙ্কটা কি বলেছে বছরের প্রথম এটা অংশীদারি কারবারের অঙ্ক ঠিক আছে বছরের প্রথমে এটা যেটা ছিল সেটা সুদের অঙ্ক আর এটা অংশীদারি কারবারের অঙ্ক বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করে ঠিক আছে অরুণ আর অজয় বছরের প্রথমে 24,000 আর 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে কিন্তু কয়েক মাস পরে অরুণ মানে প্রথম ব্যক্তি যে অরুণ আরও 12,000 টাকা 24,000 সাথে আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয় বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ মানে অর্থাৎ প্রথম ব্যক্তি অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেল অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল অর্থাৎ অরুণ কত মাস পরে ব্যবসায়ী 12,000 টাকাটা সেই লগ্নি মানে দিয়েছিল সেইটা আমাদেরকে হিসাব করতে হবে তাহলে এটা মনে রাখবে প্রথম ব্যক্তি অরুণ তারপর এটা হচ্ছে অজয় প্রথমে 24,000 30,000 দিয়ে ব্যবসা শুরু করে তারপর কিছু মাস পর অরুণ আরও 12,000 টাকা দেয় বছরের শেষে লাভ 14,030 আর অরুণ যদি লভ্যাংশ হিসেবে 7,130 টাকা পায় তাহলে অরুণ কত মাস পরে এটা চেয়েছে কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল অরুণ তাহলে যেটা চেয়েছে সেটা আমরা ধরে নিলাম যে ধরি অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল এটা ফার্স্টে আমরা ধরে নিলাম তাহলে অরুণের 24,000 টাকা প্রথম এক্স মাস ও ধরে নিচ্ছি ও 24,000 প্লাস আরও অরুণ কত করেছিল দিয়েছিল 12,000 টাকা দিয়েছিল তাই তো তাহলে 24,000 প্লাস 12,000 এই টাকাটা সমান কত হচ্ছে 36,000 টাকা হচ্ছে 24,000 প্লাস 12,000 এই 36,000 টাকাটা বাকি কত মাস প্রথম এক্স মাস খেটেছে কত 24,000 টাকাটা এই প্রথম এক্স মাস খেটেছে তাহলে বাকি কত মাস পড়ে রইল 12 মাসে 1 বছর 12 মাইনাস এক্স এত মাস পড়ে রইল তাহলে ওই যে বাকি মাসে তাহলে এই বাকি যে টোটাল যে 12,000 দেওয়ার পর যে এই টাকাটা টোটাল টাকাটা সেটা এই মাসে খাটবে বোঝা গেল 12 মাইনাস এক্স মাস কেটেছে তাহলে 24,000 টাকা প্রথমে দিয়েছিল প্রথম এক্স মাস 24,000 কেটেছে আর বাকি 12 মাইনাস এক্স মাস যেটা 24,000 এর সঙ্গে 12,000 অ্যাড করে যে টাকাটা হচ্ছে যে দিয়েছিল যেটা টোটাল আরও 12,000 টাকা সে দিয়েছিল অরুণ সেই টাকাটা এই 12 মাইনাস এক্স মাস কেটেছে বাকি মাস কেটেছে ঠিক আছে এটা হিসাব প্রথমে আমাদেরকে করে নিতে হবে তাহলে অরুণের এক মাস হিসেবে মূলধন যেটা সেই ওই যে টোটাল যে মূলধন যেটা লভ্যাংশটা সেটা তারা যদি এক মাসে পেতে চায় তাহলে সেই এক মাস হিসেবে মূলধন সেটা কত হচ্ছে 24,000 মানে যোগ করবো যে 24,000 ইন্টু এক্স 24,000 টাকাটা এক্স মাস কেটেছে যেহেতু তাই তো প্রথম এক্স মাস তাহলে 24,000 ইন্টু এক্স প্লাস এই যে 36,000 টাকাটা এটা কত মাস কেটেছে 12 মাইনাস এক্স তাহলে 36,000 ইন্টু 12 মাইনাস এক্স এটা হিসাব করলাম যেমন অংশীদারির অঙ্ক যেরকম করো 24,000 এক্স প্লাস 36,000 ইন্টু 12 গুণ করলাম মাইনাস
36,000 ইন্টু এক্স, যেমন গুণ করলাম করে দিলাম। তাহলে দেখো এবারে কি করেছি, 24,000 এক্স মাইনাস কত 36,000 এক্স, তাহলে কত হচ্ছে মাইনাস 12,000 এক্স হচ্ছে, বিয়োগ করলে এই দুটো থেকে এই দুটোকে, প্লাস যেটা আছে 36,000 ইন্টু 12 রেখে দিলাম। আচ্ছা এবারে দেখো 36,000 ইন্টু 12 এটা যদি গুণ করো তোমরা তাহলে কত হবে 4,32,000 হবে, এটা গুণ করলাম, মাইনাস কত হচ্ছে 12,000 ইন্টু এক্স, এটা সেটা রাখলাম। এবার এখানে এই দুটো থেকে দেখো যতটা পারে সিম্পল করবে, কেননা মূলধনের অনুপাত তো আমাদেরকে বের করতে হয় পরে, সেই জন্য কি করলাম 12,000টাকে আমরা এখানে যদি কমন নেওয়া যাচ্ছে, দেখো হাইয়েস্ট 12,000টাকে আমরা যদি কমন নিতে পারি তাহলে 36 মাইনাস এক্স হবে, কেননা এখান থেকেই বুঝতে পারবে যে স্যার 12,000 কি করে কমন নেওয়া যাবে এখানে, কেননা দেখো এখানে 12,000 আছে, আর এখানে দেখো 36,000 ইন্টু 12, তাই তো, তাহলে 12,000 এখান থেকেও কমন যাবে, কেননা 12,000 ইন্টু 3 মানে কত 12,000, এটাকে যদি ভাঙো তাহলে 12,000 ইন্টু 3 মানে কত 36,000, এটা হয়ে গেল 36,000টাকে এটা লিখলাম 12,000 ইন্টু 3, আর ইন্টু 12 আছে যেটা লিখলাম, তাহলে এটা কত হচ্ছে 12,000 ইন্টু 12 3 36, দেখো তাহলে এখান থেকেই আমরা 12,000 কমন নিলে কত 36 আসছে, সেই জিনিসটাই এখানে করেছি যে এখান থেকে তোমরা 12,000টা এখান থেকে কমন নিয়ে নিলে, তাহলে 12,000-এর কমন নিলে 12,000 ইন্টু 36 করলেই তো আমার এই দুটোর গুণফলে আমার 4,32,000 আসছে, তাই তো, তাহলে সেই জন্য 12,000টা এখানে কমন নিয়ে নিলাম 36 মাইনাস এক্স। এবারে দেখো অজয় কত দিয়েছিল, অরুণ আর অজয়, সেকেন্ড ব্যক্তি কে ছিল অজয়, তাহলে অজয় দিয়েছিল 30,000 টাকা, আর অজয় 30,000 পরে আর কিছু সে কোনো টাকা অ্যাডও করেনি আর কোনো টাকা সে তুলেও নেয়নি, তাহলে ওই 30,000 টাকাটা কি হয়েছে 12 মাসই খেটেছে তার, তাহলে অজয়ের 30,000 টাকা 12 মাস খেটেছে, বোঝা গেল। আচ্ছা অজয়ের এক মাস হিসেবে মূলধন কত হবে 30,000 ইন্টু 12, 30,000 ইন্টু 12 আসছে হচ্ছে 3,60,000 টাকা, ঠিক আছে। তারপরে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত সবসময় আমাদেরকে বের করতে হবে প্রত্যেকটা অঙ্কে, অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কত হচ্ছে, তাহলে 12,000 ইন্টু 36 মাইনাস এক্স এটা অরুণের, আর অজয়ের হচ্ছে এইটা, তাহলে এইটা ইস্টু এইটা করলাম, তাহলে এখান থেকে কত হবে দেখো 12,000, এই জন্য 12,000টা আমরা কমন নিয়েছিলাম যাতে আমাদের কি এখানে কাটাকুটি করতে সুবিধা হয়, তাহলে 12,000 দিয়ে যদি কেটে দাও 12,000 দিয়ে ভাগ করে দাও বা কাটাকুটি যাও, তাহলে কত হবে এটা 36 মাইনাস এক্স থাকবে, 12,000 দিয়ে ভাগ করলে উভয় পক্ষকে, আর এটা থাকবে 30, মানে 12,000-এর সাথে 30 গুণ করলে এটা আসছে, তাহলে উভয় পক্ষ থেকে 12,000 যদি আমরা ক্রস করে দিই ক্যান্সেল করে দিই তাহলে এখানে 30 হবে, আর এটা 36 মাইনাস এক্স হবে, বা 12,000 দিয়ে ভাগ করে দিতে পারো যে কোনো একটা। এবারে বছরের শেষে মোট লাভ হয় কত 14,030 টাকা লাভ হয়, তাহলে অরুণ লভ্যাংশ পায় আমাদের দেওয়া আছে কোশ্চেনে 7,130 টাকা। দেখো অরুণের ক্ষেত্রে কি অরুণের যেটা আনুপাতিক ভাগ হার কত হবে 36 মাইনাস এক্স বাই এইটা প্লাস এইটা আনুপাতিক ভাগ হার যেটা হবে অরুণের, কিন্তু অজয়ের ক্ষেত্রে তাকে আর একটু হিসেবটা সুবিধা হবে, 30 করতে হবে, এখানে এক্স এর কোনো ঝামেলা নেই, 30 বাই এইটা প্লাস এই টাকাটা, তাই তো, সেই জন্য আমরা কি করলাম অরুণ লভ্যাংশ পাই, ঠিক আছে দেওয়া আছে, অজয়ের লভ্যাংশটা বের করে নিলাম, অজয়ের লভ্যাংশ কত হবে, এখানে তো অরুণ আর অজয় এই দুই ব্যক্তি আছে আর তো কেউ নেই, আর মোট লাভ বলে দেওয়া আছে, তাহলে অরুণ যদি এই লাভের থেকে এত টাকা যদি অরুণই পায় তাহলে বাকি টাকাটা কি পাবে অজয় পাবে অবশ্যই, টোটাল লাভ তো এই টাকাটা, তার মধ্যে অরুণ পাচ্ছে এই টাকাটা, তাহলে অজয় পাবে কত 14,030 মাইনাস 7,130 সমান 6,900 টাকা অজয়ের লভ্যাংশ, এটা আমরা বের করে নিলাম, ঠিক আছে। এবারে অরুণ ও অজয়ের আনুপাতিক ভাগ হার যথাক্রমে সেটা যেটা বললাম যে কত হবে 36 মাইনাস এক্স বাই দেখো নিচে 36 মাইনাস এক্স প্লাস 30, 36 মাইনাস এক্স প্লাস 30 এটা আনুপাতিক ভাগ হার, আর অজয়ের ক্ষেত্রে কি হবে 30 বাই 36 মাইনাস এক্স প্লাস 30, 36 মাইনাস এক্স প্লাস 30 করলাম, তাহলে দেখো 14,000 এটা অজয়ের, দেখো অজয়ের লভ্যাংশ কত, অজয়ের লভ্যাংশ 6,900 টাকা, তাহলে মোট লাভ কত 14,030 টাকা, এটা হচ্ছে মোট বছরের শেষে মোট লাভ 14,030 ইন্টু অজয়ের যে আনুপাতিক ভাগ হার এটা গুণ করলেই আমরা পাবো কত এই অজয়ের যে লভ্যাংশ 6,900, সেটাই করেছি 14,030, কেননা এই মূলধনের অনুপাতে তাদের লভ্যাংশটা ভাগ হয়ে যাবে, 14,030 ইন্টু এই 30 বাই 36 মাইনাস এক্স প্লাস 30, 30 বাই 36 মাইনাস এক্স প্লাস 30 সমান কত অজয়ের লভ্যাংশ 6,900 টাকা, এটা লিখলাম ব্যাস, এখান থেকে আমাদেরকে এক্স এর মানটা বের করতে হবে, এটাই লক্ষ্য, তাহলে 14,030 ইন্টু 30 বাই এখানে দেখো 36 প্লাস 30 মানে কত হচ্ছে 66, তাই তো, মাইনাস এক্স সমান 6,900, তাহলে 30 বাই 66 মাইনাস এক্স সমান কত হচ্ছে 6,900 বাই 14,030, বোঝা গেল, এটা মনে রাখো, তাহলে 30 বাই 66 মাইনাস এক্স সমান কত হচ্ছে 6,900 বাই 14,030, সেটাই এখানে আরেকবার আমি পরের পাতা লিখেছি 30 বাই 66 মাইনাস এক্স সমান 6,900 বাই 14,030, এবারে কোনাকুনি এখানে গুণ করে দাও 66 মাইনাস এক্স ইন্টু 6,900 সমান 14,030 ইন্টু 30,
ছেষট্টি মাইনাস এক্স সমান কত, 14,000 ইন্টু 30 ওপরে থাকবে আর 6,900টা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে ছেষট্টি মাইনাস এক্স সমান কত হবে, এটা হবে 61। এটা যদি তোমরা কাটাকুটি করো এটা আসবে 61। এখানে 0 0 কেটে দাও, 0 0, এখানে একটা 0 কেটে দাও, তারপরে হচ্ছে এখানে 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6 আর 3 3 9, ঠিক আছে 23। আর 23 ইন্টু যদি 61 করো এটা আসবে হচ্ছে 14,003 আসবে, ঠিক আছে। 14,003কে 23 দিয়ে ভাগ করলে দেখবে 61 আসছে। তাহলে ছেষট্টি মাইনাস এক্স সমান 61। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে 66 মাইনাস 61, তাই তো। তাহলে এটা হবে 5, এক্স সমান 5। তাহলে অতএব অরুণ 5 মাস পরে, ধরেছিলাম কি এক্স মাস পরে অরুণ টাকা নিয়োগ করেছিল, অতএব অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল, ঠিক আছে। এক্স এর মান 5 বেরোচ্ছে, এটাই হবে উত্তর, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো 6 দাগের 1 অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 সমান 0 সমীকরণের বীজগুলি আলফা ও বিটা হলে 1/আলফা স্কোয়ার প্লাস 2 প্লাস 1/বিটা স্কোয়ার প্লাস 2 এর মান নির্ণয় করো, ঠিক আছে। এই একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দেওয়া আছে, সমীকরণের বীজগুলো বলে দেওয়া আছে, একটা আলফা একটা বিটা হলে এই রাশিটার মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এইটা বলা আছে, এই দ্বিঘাত সমীকরণটি আমাদেরকে বলে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এটা সমীকরণের বীজগুলি আলফা ও বিটা। সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সাথে তুলনা করে পাই, ঠিক আছে। আগে সবসময় এ বি সি দ্বিঘাত, ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণে এ কোনটা, এর মান কত, বি এর মান কত, সি এর মান কত, এখান থেকে আমরা বের করে নেবো। সেই জন্য কি লিখলাম, এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সাথে তুলনা করে পাই। দেখো এ সমান কত, এর আগে এর এক্স স্কোয়ারের সহগ কত, 1 আছে, তার মানে এ সমান এখানে 1 তুলনা করছি। বি সমান কত আছে, 2, বি এর জায়গায় 2 আছে, তাহলে বি সমান 2। আর সি এর জায়গায় দেখো প্লাস সি আছে আর এখানে -3 আছে, তার মানে কত, সি এর জায়গায় হবে -3, মানে এক্স স্কোয়ার প্লাস 2x। এটা যাদের বুঝতে একটু অসুবিধা হয় এটা লিখে নেবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস প্লাস অফ -3, সবগুলোকে প্লাস দিয়ে লিখে নিলে তাহলে এ এক্স স্কোয়ার এর মান 1, বি এর মান 2, সি এর মান কত, -3, কেননা সবসময় সি এর আগে প্লাস থাকে। তাহলে প্লাস অফ এইখানটা প্লাস, সবসময় প্লাস দিয়ে দেবো, প্লাস দিয়ে দেখবো যে কি আছে কোশ্চেনে, প্লাস দিয়ে দেখলাম যে এখানে কি -3 আছে, তাহলে -3 লিখলাম, তাহলে সি এর মান -3, বোঝা গেল। আচ্ছা, তাহলে আলফা প্লাস বিটা সমান কি হয়, আমরা জানি -b/a, তাহলে মাইনাস বি মানে কত, -2/1 সমান -2, আর আলফা বিটা সমান কত হয়, c/a, সি এর মান কত, -3, আর এর মান কত 1, তাহলে -3/1 মানে -3। এবারে কোন রাশিটার মান বের করতে বলেছে, এই রাশিটার মান বের করতে বলেছে, সেই জন্য আলফার বিটার ভ্যালুটা আমরা কি করলাম, বের করে নিলাম। এখানে আলফার বিটা যে বীজ দুটো, যে আমাদের সমীকরণের বীজ দুটো যেটা বলা ছিল, সেখান থেকে আমরা কি করলাম, এই আলফার বিটার আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালুটা আমরা বের করে ফেললাম। এবারে দেখো এই দুটো যেটা বলা আছে, এখান থেকে দুটোকে যোগ করলাম, তাহলে কত হবে, নিচে আলফা স্কোয়ার প্লাস 2 ইন্টু বিটা স্কোয়ার প্লাস 2, নিচে লসাগু হবে, উপরে হবে কত, বিটা স্কোয়ার প্লাস 2 প্লাস আলফা স্কোয়ার প্লাস 2 যোগ করলে হবে উপরে লবে। তাহলে উপরে কত থাকবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পাশাপাশি লিখলাম, প্লাস 2 আর 2 4 লিখলাম, আর নিচে যেটা আছে রয়েছে সেটাকে কি করলাম, গুণ করে দিলাম। দেখো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস 2 আলফা স্কোয়ার প্লাস 2 ইন্টু বিটা স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 গুণ করলাম। এবারে দেখো আলফা কেন করলাম, দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে কি, সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কি, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা লিখলাম এর জায়গায়, প্লাস 4 যেটা আছে লিখে দিলাম। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে কি, আলফা ইন্টু বিটার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এখান থেকে দেখো 2টা কমন যাচ্ছে, 2 কমন নিয়ে কি করলাম, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার লিখলাম, প্লাস 4 যেমন আছে লিখে দিলাম। এবার দেখো উপর যেটা আছে সেটা সেম একদম লিখলাম, একটা লাইন এখানে করলাম, এই যে এখানটায় আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস 4 এটা লিখলাম, আর নিচে দেখো আলফা বিটার হোল স্কোয়ার যেটা লিখলাম প্লাস 2 ইন্টু দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা আবার কি হচ্ছে, সেই সূত্র আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ওই একই সূত্রে, এই সূত্রে আবার আমরা ভাঙলাম, প্লাস কত আছে 4 যেটা আছে নিচে রেখে দিলাম। তাহলে দেখো এবার দেখো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার উপর যেটা আছে সেম সেটাই এখানে লিখলাম, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস 4 যেটা আছে লিখলাম, আর নিচে দেখো আলফা বিটার হোল স্কোয়ার প্লাস এটাকে 2 দিয়ে কি করলাম, গুণ করে দিলাম ভেতরটাকে, তাহলে 2 ইন্টু আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 2 4, তাহলে 4 আলফা বিটা মাইনাস 4 আলফা বিটা প্লাস 4 যেটা আছে প্লাস 4 রাখলাম। এবারে কি করবো, ভ্যালুগুলোকে আমরা বসাবো এখানে, আলফা প্লাস বিটার মান কত আমরা পেয়েছি -2, আলফা প্লাস বিটার ভ্যালু পেয়েছি -2, তাহলে আলফা প্লাস বিটার জায়গায় আমরা কি বসাচ্ছি এখানে দেখো -2 তার হোল স্কোয়ার মাইনাস
ইন্টু, তাই তো আলফা বিটার ভ্যালু আমরা কত পেয়েছি, -3 পেয়েছি, তাহলে আলফা বিটার জায়গায় -3 বসালাম, +4 উপরে, বাই আলফা বিটার জায়গায় কত, আলফা বিটার জায়গায় সে -3 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা প্লাস বিটার ভ্যালু কত, -2, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু এখানে কত বসালাম, -2 বসালাম, তার হোল স্কোয়ার -4 ইন্টু আলফা বিটার ভ্যালু -3 বসালাম, +4 বসিয়ে দিলাম, ব্যাস। এবারে সিম্পলিফাই করো, -2 এর হোল স্কোয়ার মানে কত, 4, এখানে কত মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 3 2 6 +4, নিচে হচ্ছে -3 এর হোল স্কোয়ার মানে 3 3 9, আর মাইনাসের স্কোয়ার মানে মাইনাসটা থাকবে না, 3 3 এখানে 9 হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই এখানে -2 এর হোল স্কোয়ার মানে কত, 4, তাহলে 4 2 8, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 3 12 +4, ওটা লিখলাম, তাহলে উপরে আসছে 14, নিচে আসছে 33, তাহলে এটাই হবে উত্তর, 14/33, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে এটার মান কত হবে, এটার মান হবে 14/33। নাহলে এখানটা দেখো আলফা স্কোয়ার প্লাস 2 প্লাস বিটা স্কোয়ার প্লাস 2, এই যেটা দেওয়া আছে আরেকটা ভাবে মান বের করা যায়, বিকল্প পদ্ধতি, এটাকে তোমরা মিডিল টার্ম করবে। মিডিল টার্মে কি হবে, এক্স এর দুটো ভ্যালু বেরাবে, এক্স এর দুটো ভ্যালু দেখবে তোমরা, এক্স এর একটা ভ্যালু বেরোবে, এক্স এর দুটো ভ্যালু বেরোবে, ঠিক আছে, এক্স এর যে দুটো ভ্যালু বেরোবে সেটা হচ্ছে কি, একটা আলফা ধরবে, ধরো এক্স সমান কিছু একটা বেরোচ্ছে, এক্স সমান সামথিং, আরেকটা কিছু বেরোচ্ছে, ধরো একটা বেরোচ্ছে 1, আর একটা ধরো একটা কিছু বেরোবে, ধরো কিছু বেরোচ্ছে 3 সামথিং কিছু বেরোচ্ছে ধরো, তাহলে একটা ধরবে আলফা, আরেকটা ধরবে এটাকে ধরে নেবে বেটা, তাই তো, বীজ দয়, এক্স এর যে দুটো ভ্যালু বেরোবে সেইটাই তো বীজ, সেই দুটোই বীজ, আবার বীজ দুটো এখানে কি বলে দেওয়া আছে, আলফা বিটা বলে দেওয়া রয়েছে, তাহলে এক্স এর যে দুটো মিডিল টার্ম করে তোমরা পেয়েছো, একটাকে আলফা ধরবে, একটাকে বিটা ধরবে, ধরে এই আলফা আর বিটার জায়গায় তোমরা কি করবে, বসিয়ে দেবে, যে কোনো একটাকে তোমরা আলফা, যে কোনো একটাকে তোমরা বিটা ধরতে পারো, কেননা দেখো এখানে দুটোই 2 আছে, দুটো সেম রাশি, এখানে আলফার জায়গায় তুমি যা বসাও, মানে যে কোনো একটাকে তুমি আলফা বিটা ধরে এখানে বসাবে, ঠিক আছে, আলফা স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই, এখানে বিটার জায়গায় আরেকটা মান বসাবে, হোল স্কোয়ার প্লাস 2, ঠিক আছে, দেখবে ওই সেম উত্তর আসবে, 14/33 যেটা আমাদের বেরিয়েছে, সেই কিন্তু সেই অ্যান্সারটাই কিন্তু আসবে, ঠিক আছে, ওটা করতে পারো, যেহেতু এখানে দুটো 2 কিন্তু সেম আছে এখানে রাশিটা, নাহলে কিন্তু এইভাবে করাটা নিয়ম, এইভাবে কিন্তু করবে। এবার দেখো 14 দাগের এই 6 দাগের 2, 6 দাগের 2 এর কোশ্চেনটা কি বলেছে, একটি আয়তাকার জমির পরিসীমা ও ক্ষেত্রফল যথাক্রমে কি দেওয়া আছে, 42 মিটার এবং 108 মিটার, তাহলে আয়তাকার জমির পরিসীমা দিয়ে দেওয়া আছে 42 মিটার, আর ক্ষেত্রফল দিয়ে দেওয়া রয়েছে 108 মিটার, তাহলে জমিটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, পরিসীমা বলা আছে 42, ক্ষেত্রফল বলে দেওয়া আছে 108, ঠিক আছে, তাহলে আয়তাকার জমি একটা এঁকেছি, ABCD একটা আয়তাকার জমি, ধরি জমির দৈর্ঘ্য সমান x মিটার এবং প্রস্থ সমান y মিটার, জমির দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিয়েছি, তাহলে পরিসীমার সূত্র আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু দৈর্ঘ্যের জায়গায় x বসালাম, প্রস্থের জায়গায় y বসালাম, এটা মিটার, আর ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কি x ইন্টু y, এত বর্গ মিটার, তাই তো, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল যথাক্রমে কত দেওয়া আছে, 42 আর 108, সেই জন্য আমরা পরিসীমার ক্ষেত্রফলের সূত্রটি আমরা লিখে ফেললাম, তাহলে পরিসীমার ক্ষেত্রফল, এবার প্রশ্ন অনুসারে আমরা কি লিখছি দেখো, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা পরিসীমা কত বলা আছে 42, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 42, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান কত, 42/2 সমান 21, তাহলে এখান থেকে এবার আরেকটা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে 108, তাহলে এক্স ইন্টু ওয়াই সমান কত 108, এই দুটো ইকুয়েশন আমরা লিখে নিলাম, এক্স ওয়াই সমান 108। এবার দেখো এখান থেকে ওয়াই এর মানটা বের করে এখানে বসাবো, তাই তো, এখান থেকে ওয়াই সমান কত হবে 21 - x, তাই তো, ওয়াই সমান 21 - x, এবারে ওয়াই এর মানটা, এবারে ওয়াই এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, অর্থাৎ এখানে, তাহলে এক্স ইন্টু কত হবে, ওয়াই এর জায়গায় 21 - x যেটা আছে সেটা বসালাম, ওয়াই এক্স ইন্টু 21 - x সমান 108, সমান 108 যেটা লিখলাম, এবারে গুণ করলাম 21 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান 108, তারপরে মাইনাস এক্স স্কোয়ারটাকে আগে লিখলাম, প্লাস 21x-টাকে পরে লিখলাম, আর এই যে 108 সমানের এদিকে ছিল কি করলাম, এদিকে নিয়ে চলে এলে, এদিকে নিয়ে চলে এলে কি হবে, মাইনাস হয়ে যাবে, -108 সমান 0, এবারে কি হবে, মাইনাসটাকে কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে x স্কোয়ার মাইনাস 21x প্লাস 108 সমান 0, ঠিক আছে, মাইনাসটাকে কমন নিচ্ছি, তারপরে এবার দেখো এটা কি দ্বিঘাত সমীকরণের আকারে চলে এলো, এটাই আমাদের উদ্দেশ্য ছিল দ্বিঘাত সমীকরণে আনা। এবারে আমরা দ্বিঘাত সমীকরণকে সলভ করব, আইদার যদি না যায় মিডিল টার্ম সিদ্ধারাচার্য সূত্র প্রয়োগ করে, না হলে
ওই যদি মিডিল টার্মে আমাদের চলে যায় তাহলে আমাদের মিডিল টার্ম দিয়ে আমরা করে দেবো। তাহলে এক্স স্কোয়ার দেখো এটা মিডিল টার্ম এটা চলে যাবে, 108 আছে, ঠিক আছে, 12 9 108, তাই তো। তাহলে 12 আর 9 21 হচ্ছে, তাই তো। তাহলে 12 আর 9 মানে করলে যোগ করলে 21 হচ্ছে, আর 12 9 গুণ করলে 108 হচ্ছে, তাহলে মিডিল টার্ম চলে যাবে। এক্স স্কোয়ার মাইনাস দেখো 12x মাইনাস 9x প্লাস 108, ঠিক আছে, এটাকে উৎপাদকে ভাঙবে, ভেঙে 12 আর 9 দেখবে 108 হচ্ছে, সমান 0। তাহলে এক্স কমন নিলে এক্স ইন্টু এক্স মাইনাস 12 মাইনাস 9 কমন নিলে এক্স মাইনাস 12 সমান 0। তাহলে এক্স মাইনাস 12 এই দুটো থেকে এক্স মাইনাস 12 কমন যাচ্ছে, ইন্টু এক্স মাইনাস 9 সমান 0। এগুলো তো আর কিছু বলা না, মিডিল টার্ম যেমন করবে। এবার দেখো এক্স মাইনাস আইদার এক্স মাইনাস 12 সমান 0 হবে, সেখান থেকে এক্স সমান 12 একটা বেরোবে, ঠিক আছে, আর এক্স মাইনাস 9 সমান 0 হবে একটা, দুটোর গুণফল যদি 0 হয়, যে হয় হয় এটা 0 না হলে এটা 0। তাহলে এক্স মাইনাস 9 যদি 0 করি তাহলে এক্স এর ভ্যালু কত বেরোবে, 9 বেরোবে, ঠিক আছে। এবার এক্স এর ভ্যালু যখন 12, এক্স মাইনাস 12 সমান 0, এক্স এর ভ্যালু যখন 12, তখন ওয়াই এর ভ্যালু কত হবে আমরা কি জানি, ওয়াই সমান 21 মাইনাস এক্স। এখানে আমরা এক্স এর মান যেটা বেরিয়েছে সেটা বসালে ওয়াই এর মান পেয়ে যাবো। তাহলে ওয়াই সমান 21 মাইনাস এক্স, মানে 21 মাইনাস এক্স এর মান 12 বেরিয়েছে, তাহলে 9 ওয়াই এর মান। আর এক্ষেত্রে ওয়াই সমান 21 মাইনাস এক্স, এক্স এর মান এক্ষেত্রে 9 বেরিয়েছে, তাহলে এক্স এর মান 9 বসালে ওয়াই এর মান 12, বোঝা গেল। কিন্তু দেখো আমরা দৈর্ঘ্য এক্স প্রস্থকে ওয়াই ধরেছিলাম, দেখো যেহেতু দৈর্ঘ্য প্রস্থের থেকে ছোট হতে পারে না, দৈর্ঘ্য সবসময় কি প্রস্থের থেকে বড় হয়, তাহলে দেখো এক্ষেত্রে এটা যদি দৈর্ঘ্য হয় এক্স, এটা তাহলে ওয়াই প্রস্থ 12, দৈর্ঘ্যের থেকে কি প্রস্থটা বড় হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এটা আমরা নিতে পারবো না যে দৈর্ঘ্য 9 প্রস্থ 12, তাহলে দৈর্ঘ্য 12 হবে, প্রস্থ হবে 9, তাহলে এক্স এর ভ্যালু হবে 12, তাই তো, আর ওয়াই এর ভ্যালু হবে 9। তাহলে অতএব এক্স সমান 12 আর ওয়াই সমান হচ্ছে 9। এবার জ্যামিতির কর্ণের দৈর্ঘ্য, জ্যামিতির কর্ণের দৈর্ঘ্য কত, এসি, এই যে এসি এটা কর্ণ, এসি সমান কি হয় এক্স মানে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, সেই পিথাগোরাসের উপপাদ্য, সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণ। তাহলে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট ওভার করলে আমরা কর্ণটা পেয়ে যাব, তাই তো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট করলে আমরা পেয়ে যাচ্ছি কর্ণ, এক্স এর মান 12, 12 স্কোয়ার প্লাস ওয়াই এর মান 9, 9 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার কত হচ্ছে 144, 9 স্কোয়ার হচ্ছে 9 9 81, 144 প্লাস 81 করলে হয় 225, 225 রুট ওভার করলে কত হয় 15 আসবে এটা, ঠিক আছে, 225 রুট স্কোয়ার রুট করবে দেখবে 15 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য যেটা চেয়েছিল, কর্ণের দৈর্ঘ্য কত 15 মিটার, তাহলে এটাই হবে উত্তর। এবার দেখো সাতের দাগের একের অঙ্কটা কি বলেছে, যদি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমানুপাতিক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ইউ ভি সমানুপাতিক এক্স ওয়াই হয়, ঠিক আছে, এগুলো সরল ভেদে আছে, তবে দেখাও যে ইউ প্লাস ভি আর এক্স প্লাস ওয়াই, ইউ প্লাস ভি সমানুপাতিক এক্স প্লাস ওয়াই, এটা আমাদেরকে দেখাতে বলেছে। যখন ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ সমান এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এটা একটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে। তাহলে বেসিক্যালি কি, এইটা এবং এইটা যদি হয় এবং এইটাও যদি হয়, তাহলে আমাদেরকে দেখাতে হবে ইউ প্লাস বি সমানুপাতিক এক্স প্লাস ওয়াই, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কোশ্চেনে যেটা দেওয়া আছে তুলেছি, কি কি দেওয়া আছে এইটা আমাদের বলে দেওয়া আছে, এটাও আমাদেরকে বলে দেওয়া আছে, আর কি কি বলে দেওয়া আছে এইটাও আমাদেরকে বলে দেওয়া আছে। আমাদেরকে দেখাতে বলেছে ইউ প্লাস বি সমানুপাতিক এক্স প্লাস ওয়াই, এইটা আমাদেরকে দেখাতে বলেছে, বোঝা গেল। তাহলে কি করেছে দেখো, এটা সমানুপাতিক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তাহলে সমান যদি দিই, সমান চিহ্ন দিলে কি হবে, একটা সমানুপাতিক ধ্রুবক আমাদেরকে দিতে হবে, তাহলে সমান k1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, যেখানে k1 হচ্ছে একটা অশূন্য ধ্রুবক, ঠিক আছে। আর ইউভি সমানুপাতিক এক্স ওয়াই, ইউভি সমান কি করেছি, সেই k2 ইন্টু এক্স ওয়াই, আরেকটা সমানুপাতিক ধ্রুবক ধরেছি k2 ইন্টু এক্স ওয়াই লিখেছি। এবারে দেখো এক্ষেত্রে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে যদি আমরা নিচে নামাই তাহলে কত হবে, এটা সমান k1, তাহলে ইউভি বাই সিমিলারলি এটাকেও যদি ইউভি বাই এক্স ওয়াইটাকে নিচে নামালে কত হবে k2 হবে এটার মান, তাই তো। তাহলে এই দুটো আমরা করে রাখলাম। এবারে দেখো এখানে ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ সমান এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এটা দেওয়া আছে। এবার কি করেছি, যোগ করেছি, এখানে এটাকে যোগ করলে কত হবে, ইউভি নিচে লসাগু আসবে, উপরে হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান নিচে এটাকে যোগ করলে কত হবে এক্স ওয়াই, নিচে লসাগু আসবে, উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হয়ে গেল। এবারে দেখো এবার এই যে এটা মানটা জানি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা জানি কত k1, সেই জন্য আমরা কি করছি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে সেটাকে আমরা কি করছি নিচে নামিয়ে নিচ্ছি, কেননা এই মানটা আমরা জানি। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি হবে ইউভি বাই এক্স ওয়াই, তাই তো, ইউভি বাই এক্স ওয়াই আমরা জানি, সেই জন্য আমরা এই রাশিটা আমরা এই আকারে আমরা লিখলাম, যাতে আমরা এই মানগুলো বসাতে পারি। ব্যাপারটা বোঝা গেল, অ্যাপ্রোচটা কীভাবে হচ্ছে, যে তাহলে তোমরা এটা যদি না বুঝতে পারো কোনাকুনি গুণ করে দেখবে, কোনাকুনি গুণ করার পর এইভাবে আনবে, দেখবে হয়ে যাবে, চলে আসবে।
ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ইউ ভি বাই এক্স ওয়াই হয়ে গেল। এবারে এটার মান কত K1 লিখলাম, এটার মান কত K2 লিখে দিলাম, তাহলে K1 সমান K2 এই একটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই জিনিসটা আমরা পেয়ে গেলাম, এটাই মেন। তাহলে K1 সমান K2 পেয়ে গেছি, দুটো সমানুপাতিক ধ্রুবক সমান, তাহলে K1 সমান যখন K2 এটাকে সমান একটা K ধরে নিচ্ছি, বোঝা গেল। K1 সমান K2 সমান এই দুটোকে K1 K2 না লিখে আমরা এর জায়গায় কি লিখবো K লিখবো, কেননা দুটোই তো ভ্যালু, দুইটা ভ্যালু তো সমান, সেই জন্য আমরা K1 সমান K2 সমান K ধরে নিচ্ছি, ধরি। এবার দেখো আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, ইউ প্লাস ভি সমানুপাতিক এক্স প্লাস ওয়াই, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমার বাম পক্ষে কি আছে, ইউ প্লাস ভি আছে সেইটা, তাহলে ইউ প্লাস ভি আমরা না করে আমরা কি করছি, ইউ প্লাস ভি এর হোল স্কোয়ার করছি, তারপরে আমরা ওইটাকে স্কোয়ার রুট করে দেবো, তখন ইউ প্লাস ভি চলে আসবে। তাহলে কি করলাম, ইউ প্লাস ভি হোল স্কোয়ার করলাম, সমান কি লিখলাম, এটা ইউ স্কোয়ার, এটাকে সূত্রে ভাঙলাম, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv, যেমন এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান কি আছে দেখো, K1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের জায়গায় লিখলাম K1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউভি সমান কি আছে K2 ইন্টু এক্স ওয়াই, তাহলে ইউভির জায়গায় আমরা কি লিখলাম K2 ইন্টু এক্স ওয়াই লিখে দিলাম, 2 যেমন আছে থাকলো। তাহলে এবারে কি দেখো K1 সমান কি, K1 সমান K2 সমান K জানি, তাহলে K1 এর জায়গায় K লিখলাম K ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু K2 এর জায়গায় K লিখলাম, তাই তো দুটোই সমান, তাহলে K2 সমান K লিখলাম ইন্টু এক্স ওয়াই। এবারে এই দুটো থেকে কি করলাম, K কমন নিলাম, এই দুটো রাশি থেকে K কমন নিলাম, তাহলে K কমন নিলে কত থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা থাকবে, প্লাস এখানে 2xy থাকবে, 2xy থাকলো, লিখে দিলাম। তাহলে দেখো K ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মানে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, K ইন্টু, ব্যাস হয়ে গেল। এবারে দেখো তাহলে আমরা কি লিখতে পারি, ইউ প্লাস বি এর হোল স্কোয়ার সমান K ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, সেটাই লিখেছি, ইউ প্লাস বি এর হোল স্কোয়ার সমান K ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, যেটা বেরোলো সেটা লিখলাম। তাহলে এবার যদি উভয় পক্ষে কি করি, বর্গমূল করে দিই, তাহলে ইউ প্লাস ভি সমান কত হবে, রুট ওভার K, এটা বর্গমূল হয়ে যাবে, ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বর্গমূল এক্স প্লাস ওয়াই, ব্যাস। এবার ইউ প্লাস ভি সমান রুট ওভার কে এর জায়গায়, এটা তো ধ্রুবক, কেও ধ্রুবক আর রুট ওভার তার বর্গমূল ধ্রুবক, তাহলে রুট K না লিখে আমরা সেটাকে লিখছি কি সি লিখছি, তার জায়গায় অন্যটা ধ্রুবক আমরা সেটা সি নামে একে প্রকাশ করছি। ইউ প্লাস ভি সমান সি ইন্টু এক্স প্লাস ওয়াই, যেখানে আমরা মেনশন করলাম সি সমান কত রুট K। অতএব এবার যদি আমরা ধ্রুবকটাকে তুলে দিই, তাহলে ইউ প্লাস ভি সমানুপাতিক এক্স প্লাস ওয়াই, তাই তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, ইউ প্লাস ভি সমানুপাতিক এক্স প্লাস ওয়াই দেখাতে বলেছে, তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম। বোঝা গেল অঙ্কটা কীভাবে হলো, ঠিক আছে। প্রথমে K1 K2 এই দুটি হচ্ছে আমাদেরকে সমান দেখাতে হবে। এবার দেখো 7 দাগে 2 এর অঙ্কটা, সরলতম মান নির্ণয় করো, 4√3/2 মাইনাস √2 মাইনাস 30 বাই, মানে এই যে রাশিটা দেওয়া রয়েছে 30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12, এর সরলতম মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা মাধ্যমিকে পড়েছে, দেখো 19, 12 আর 1 সালে এটা মাধ্যমিকে এসছে এটা, ঠিক আছে। দেখো তাহলে অঙ্কটা তুলেছি, এই অঙ্কটা দেওয়া রয়েছে, এর মান বের করতে বলেছে। এবার দেখো নিচে কি করবো, হরের করণী নিরসন করব, তাই তো। তাহলে অনুবন্ধী করণে দিয়ে কি করলাম, উপর নিচে গুণ করেছি, তাহলে 4√3 ইন্টু এর অনুবন্ধী করণে কি 2 মাইনাস √2 আছে, তাহলে হবে 2 প্লাস √2, তাহলে 2 প্লাস √2 দিয়ে উপর নিচে আমরা কি করলাম গুণ করলাম, আর 4√3 বাই নিচে 2 মাইনাস √2 যেটা রয়েছে সেটা লিখে দিলাম, উপর নিচে খালি 2 প্লাস √2 দিয়ে আমরা গুণ করলাম, মাইনাস 30/4√3 মাইনাস কত আছে √18, এর অনুবন্ধী করণে দিয়ে উপর নিচে গুণ করলাম, মাইনাস √18/3 মাইনাস √12, এর অনুবন্ধী করণী দিয়ে 3 প্লাস √12 দিয়ে উপর নিচে গুণ করলাম। এবারে দেখো 4√3 ইন্টু উপরে যেটা আছে রেখে দিলাম, নিচে কত হচ্ছে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 2 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, সেম একদম, ঠিক আছে। করণী নিরসন করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আসে, মাইনাস 30 ইন্টু উপরে যেটা আছে লিখলাম, নিচেও সেই 4√3 এর হোল স্কোয়ার মাইনাস √18 এর হোল স্কোয়ার, মাইনাস এক্ষেত্রেও যেটা উপরে আছে লিখেছি, নিচে হচ্ছে 3 এর হোল স্কোয়ার মাইনাস √12 এর হোল স্কোয়ার, বোঝা গেল। মানে সেই a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে আমরা ফেললাম, এটাকে a ধরেছি এটাকে b ধরেছি, বোঝা গেল। যাদের এখনো বুঝতে অসুবিধা হয় সেটি সূত্রটা মনে রাখবে, এটাকে a ধরবে এটাকে b ধরবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর স্কোয়ার হবে, সেটা লিখলাম। তাহলে এবার দেখো উপরে যা আছে সেটা লিখলাম সেম, নিচে কত হচ্ছে 2 দুগুণে 4 মাইনাস √2 এর হোল স্কোয়ার মানে কি √2 ইন্টু √2 মানে কত 2, ঠিক আছে লিখলাম, মাইনাস উপরে যেটা আছে লিখলাম, নিচে কত হচ্ছে দেখো 4√3 এর হোল স্কোয়ার মানে কত 4 4 16 আর √3 ইন্টু √3 মানে কত 4 4 16 আর √3 ইন্টু √3 মানে কত 3, 16 3 48। যদি কেউ কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে আমি বলে দিচ্ছি 4√3 এর হোল স্কোয়ার, তাই তো এই জিনিসটা দেওয়া আছে।
তাহলে 4√3 এর হোল স্কোয়ার এরকম ভেঙে ভেঙে করবে অল্প অল্প করে, তোমার যাতে অসুবিধা হবে। 4 এর হোল স্কোয়ার মানে কত, 4 × 4, 4 4 16, ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি, এটা তো কোনো অসুবিধা নাই। 4 এর হোল স্কোয়ার মানে 4 4 16 ইন্টু √3 এর হোল স্কোয়ার মানে কত, √3 ইন্টু √3, তাহলে এটা কত হচ্ছে 16 ইন্টু √3 ইন্টু √3 মানে কত 3, তাহলে 16 3 48, রাফে এরকম করে নেবে, ঠিক আছে। তাহলে হচ্ছে 48 হয়ে গেল, সেই ভ্যালুটা আমরা এখানে লিখলাম, 4√3 এর হোল স্কোয়ার 48 মাইনাস √18 এর হোল স্কোয়ার মানে কত, খালি 18 হয়ে যাবে, রুটটা উঠে যাবে। উপরে যেটা আছে লিখলাম 3 এর হোল স্কোয়ার 9 মাইনাস সেই √12 হোল স্কোয়ার কত হবে 12, তাই তো লিখলাম। এবারে দেখো এটা 4, উপরে যা আছে সেম জিনিস লিখলাম, নিচে 4 - 2 2, উপরে যা আছে লিখলাম 48 - 18, নিচে করলে কত হচ্ছে 30, মাইনাস উপরে যা আছে লিখলাম, নিচে 9 - 12, 9 - 12 মানে -3। আচ্ছা এবারে দেখো দেখো এই 2 এই 4 কেটে গেল, তাহলে কত হচ্ছে 2 2 4, 2√3 ইন্টু কত হচ্ছে 2 প্লাস √2 যেটা আছে লিখলাম, মাইনাস এই 30 কেটে গেল, তাহলে কত হচ্ছে মাইনাস, ব্যাকেট দেবে, কিন্তু ব্যাকেট যদি একবারে তুলতে যাও তুলে ফেলতে পারো, কিন্তু এখানে মাইনাস 4√3 ব্যাকেট দিয়ে 4√3 প্লাস √18 যেটা আছে লিখলাম। এবার দেখো মাইনাস, এখানে দেখো √18টাকে কি লিখতে পারি 3√2, √18 যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো কত হবে, √18 এর উৎপাদকে বিশ্লেষণ করলে 2 9 18, তাই তো, আর এখানে 2, এই 3 3 9, তাই তো, তাহলে কত হচ্ছে 2 × 3 × 3, এটা হচ্ছে 2 × 3 × 3, তাহলে এই 3 × এই 3 মানে কত হচ্ছে √18 আছে, তাই তো, তাহলে √18 সমান এইটা, তাহলে √18 সমান কত, পুরোটা রুট হয়ে যাবে, এই পুরোটা রুট হয়ে যাবে, √18 সমান, বোঝা গেল। তাহলে এই 3 × 3 রুটের মধ্যে, তাহলে কি হয়ে যাবে, বাইরে যদি আমরা বের করতে চাই তাহলে একটা 3 হিসেবে আসবে, আর এই √2টা ভেতরে রয়ে যাবে, তাহলে 3√2, বোঝা গেল। তাহলে √18 এইভাবে ভাঙবে, উৎপাদকে বিশ্লেষণ করে যেগুলো ডবল ডবল সেগুলো কিন্তু একবারে রুটের বাইরে বের করে দেবে, আর যেগুলো সিঙ্গেল আছে সেগুলোকে রুটের মধ্যেই রাখবে। তাহলে একটা আছে 2 হচ্ছে কত আছে, একটা আছে, তাহলে হবে 3√2, তাহলে √18 মানে হচ্ছে কত 3√2, বোঝা গেল। 3√2 আমি লিখলাম ইন্টু 3 + √12 বাই -3 যেটা আছে, এবারে এটা লিখলাম। এবারে দেখো 2√3 × 2 গুণ করলাম, 2 2 4√3 প্লাস এখানে দেখো 2 ইন্টু দেখো √3 × √2 মানে কত, √3 × √2 মানে √6, 3 2 6 রুটের মধ্যে থাকবে, তাহলে 2√6। গুণগুলো কিন্তু খুব ভালো করে করবে, অনেক ভুল হয়, ভালো করে খুব দেখে শুনে, কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু এই চ্যাপ্টারে দুর্বলতা থাকে, খুব দেখে শুনে কিন্তু করবে। স্কোয়ার রুটের গুণ যোগ অনেকে কিন্তু গুলিয়ে ফেলো। মাইনাস 4√3, এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস কত হচ্ছে √18, এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস কি হয়, আমরা যদি ক্যান্সেল করে তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো, তাহলে প্লাস 3√2, তাই তো, এখানে 3√2 এই আর মাইনাস মাইনাস তো ক্যান্সেল হলো, আর এই 3 আর এই 3 ক্যান্সেল হয়ে গেল, তাই তো, তাহলে এই 3 ক্যান্সেল হলে কত হবে, এখানে প্লাস মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে এখানে প্লাস হয়ে গেল, √2 × 3 মানে কত 3√2 এটা হলো, প্লাস √12 × √2 মানে কত √24, বোঝা গেল। যেটা লিখলাম এখানটা ভালো করে বোঝো, এখানেও মাইনাস আছে নিচেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, সেই জন্য প্লাস প্লাস এখানে 3 3 কেটে গেল, তাহলে 3√2 প্লাস √12 × √2 মানে √24 হয়ে গেল। এবারে দেখো কি করেছি, এক্ষেত্রে দেখো 4√3 আর যেগুলো ক্যান্সেল হবে ক্যান্সেল করে দাও, 4√3 - 4√3 কেটে দিলাম। আচ্ছা 2√6 আছে লিখলাম। এবার দেখো -√18, এখানে আমি ভালো করে ভাঙাটা দেখিয়ে দিয়েছি, -√18 মানে কি, সেই 2 × 3 × 3 উৎপাদকে বিশ্লেষণ করলে 18 এর উৎপাদকে বিশ্লেষণ এইটা হবে, তার রুট আছে, তার পুরোটা রুট দিয়ে দিলাম, প্লাস 3√2 যেটা আছে লিখলাম, প্লাস √24 এর উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে 2 × 2 × 2 × 3 উৎপাদকে করে দেখবে এটা আসবে, তার রুট ওভার আছে, তার রুট দিয়ে দিলাম, এভাবে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। 2√6 যেটা আছে লিখলাম, মাইনাস দেখো রুটের মধ্যে যেগুলো ডবল ডবল সেগুলোকে সিঙ্গেল করে বাইরে বের করে দেবে, তাহলে 3 × 3 আছে, তাহলে একটা 3 লিখবো বাইরে, 3 হয়ে গেল, আর রুটের মধ্যে একটা 2 কটা আছে, একটা আছে, তাহলে এটা রুটের মধ্যেই রয়ে যাবে, √2 প্লাস 3√2 যেটা আছে লিখলাম, প্লাস দেখো এখানে দুটো 2 আছে, তাহলে একটা 2 হিসেবে আমি তাকে বাইরে বের করে দিতে পারি, তাহলে 2 হিসেবে বাইরে বের করে দিলাম, তাহলে রুটের মধ্যে কি পড়ে রইলো 2 আর 3 পড়ে রইলো, তাহলে 3 2 6, তাহলে √6, ঠিক আছে, এইভাবে কিন্তু করবে। এবারে তো আমরা কি করলাম, কেটে দিলাম, এই যে -3√2 প্লাস 3√2 কেটে দিলাম, তাহলে কত আসছে 2√6 প্লাস 2√6 যোগ আছে, তাহলে 2√6 প্লাস 2√6 এটা কিন্তু গুণ নয়, ভালো করে, x প্লাস x সমান কত হয়, x প্লাস x
আচ্ছা 2x প্লাস 2x কত হয় 4x, 2 2 4 4x। সিমিলারলি 2√6 প্লাস 2√6 কত হবে 4√6। বোঝা গেল? √6 এর জায়গায় যদি তোমরা x ভাবো সেরকমই হচ্ছে কিন্তু যোগটা 2x প্লাস 2x সমান 4x, 2√6 প্লাস 2√6 সমান কত হবে 4√6। তাহলে এটাই হবে উত্তর। বোঝা গেল? এইভাবে কিন্তু করবে। যাদের করতে সুবিধা হয় তাদের তো কোনো অসুবিধা নেই, যাদের করতে অনেকের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, কাজে প্রত্যেকে তোমরা যাতে বুঝতে পারো আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম। দেখো 8 এর দাগের 1, 8 এর দাগের 1 কি বলেছে, কোনো দ্রব্য x টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হয় এবং y টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, x ইজ টু y এর মান নির্ণয় করো। কি বলেছে, কোনো একটা দ্রব্য আছে x টাকায় আমি বিক্রি করছি, ধরো বোঝা গেল, ধরো সাপোজ আমি 10 টাকায় বিক্রি করছি, 5% ক্ষতি হয়ে গেল আমার, এবং যদি আমি সেটাকে 20 টাকায় বিক্রি করতাম সাপোজ, তাহলে আমার 10% লাভ হয়ে যেত আমার। তাহলে আমাকে x ইজ টু ওয়াই যে অনুপাতটা সেটা আমাকে বের করতে বলেছে। মানে কি, x মানে কত, আমি এখানে 10 ধরেছি, আর y আমি কত 20 ধরেছি, তাহলে 10 ইজ টু 20 কত হবে 1 ইজ টু 2, ব্যাস সেটাই আমাদেরকে বের করতে বলেছে। আমি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে বললাম, সেটা তোমাদেরকে বের করতে হবে যে আমি যে টাকায় বিক্রি করেছি সেই বিক্রয় মূল্যগুলোর অনুপাত, মানে x ইজ টু ওয়াই সেটা কত হবে সেটা বের করতে হবে। এবার দেখো একটা জিনিস এক্ষেত্রে দেখো, যে ফান্ডাটা হচ্ছে উভয় ক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্য এক, তাই তো? কোনো দ্রব্য বলে দেওয়া আছে, মানে যে দ্রব্যটার ক্রয় মূল্য ফিক্সড, মানে আমি একটা ওই দ্রব্যটাকে আমি একটা সার্টেন অ্যামাউন্টে একটা নির্দিষ্ট ক্রয় মূল্যে আমি কিনে এনেছি, তাই তো? তারপর কি করেছি, ওই দ্রব্যটাকে আমি x টাকায় বিক্রি করেছি, দেখলাম 5% ক্ষতি হচ্ছে, আবার y টাকায় বিক্রি করতে দেখলাম 10% লাভ হচ্ছে, কিন্তু ক্রয় মূল্য তো এক। তাহলে এই জিনিসটাই আমরা এখানে ইউজ করবো, যে ক্রয় মূল্যটা হচ্ছে এক, এই ফান্ডাটা ইউজ করব, তাহলে আমাদের কিন্তু বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখানে দেখো কি করেছি, দ্রব্যটি x টাকায় যেটা আছে এখানে লিখে দিলাম, দ্রব্যটি x টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হয়, দ্রব্যটি y টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, যেটা আছে লিখে দিলাম। উভয় ক্ষেত্রে ক্রয় মূল্য একই। বোঝা গেল? উভয় ক্ষেত্রে ক্রয় মূল্য একই, এটা এক্ষুনি বললাম। প্রথম ক্ষেত্রে 95, দেখো প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, দেখো 5% ক্ষতি হচ্ছে, মানে কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত 95 টাকা, অবশ্যই ক্রয় মূল্যের থেকে বিক্রয় মানে যে দামে কিনেছি তার থেকে কম দামে বিক্রি করেছি, তবেই তো ক্ষতি না হবে, 5% ক্ষতি। সেই জন্য দেখো 5% ক্ষতি মানে কি, 95 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হচ্ছে 100 টাকা। তাহলে উইকিং নেমে করো, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত 100/95, x টাকা বিক্রয় মূল্য হলে, ঠিক আছে, x টাকায় বিক্রি করেছে যেটা ক্ষতি হয়েছে, সেই জন্য আমরা x টাকায় হিসাব করছি, x টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত 100/95, যেটা ছিল 1 টাকার ক্ষেত্রে, ইন্টু x গুণ হয়ে যাবে। উইকিং নেমে করবে, আমি একটা লিখিনি, তোমরা এক লিখেও করতে পারো, 100/95 ইন্টু x এত টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 10% লাভ হচ্ছে, মানে কি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি, মানে যে টাকায় কিনেছি বেশি টাকায় বিক্রি করেছি, তবেই তো লাভ হবে। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য কত 100 টাকা, বিক্রয় মূল্য 110 টাকা, 10% লাভ হচ্ছে মানে, তাই তো? তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে 110 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত 100/110, আর y টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত 100/110 ইন্টু y, উইকিং নেম করলাম। তাহলে y টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত। দেখো উভয় ক্ষেত্রে আমরা কিন্তু ক্রয় মূল্য বের করে ফেললাম, উভয় ক্ষেত্রে, মানে ক্ষতি যখন হলো তখন ক্রয় মূল্য কত এইটা, আর যখন লাভ হলো তখন ক্রয় মূল্য কত এইটা। বোঝা গেল? দুটো ক্ষেত্রে ক্রয় মূল্য কি হবে, সমান হবে। তাহলে এইটা আর এইটা, এই দুটো রাশি কি হবে, আমরা সমান করব। বোঝা গেল? এখান থেকে আমরা x ইজ টু ওয়াই বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এই দুটো ক্রয় মূল্য সমান করব। তাহলে সেটাই দেখো করেছি, শর্তানুসারে কি করেছি, 100x/95 সমান 100y/110, যে দুটো ক্রয় মূল্য আমাদের বেরিয়েছিল সে দুটোকে সমান করলাম। তাহলে কি করলাম, এখানে দেখো 100 উভয় পক্ষ থেকে এখানে কেটে দাও, তাহলে x/95 সমান y/110। এবার কোনাকুনি গুণ করো, 110 ইন্টু এক্স সমান কত হচ্ছে 95 ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে দেখো x/y এটা বের করতে বলেছে, x ইজ টু ওয়াই এটা চেয়েছে, তাই তো, যে অনুপাতটা। তাহলে x/y, ওয়াইটাকে এখানে নিচে যদি নাম করিয়ে দাও তাহলে কত হবে 95/110টা এদিকে নিচে নেমে যাবে, 95/110। তাহলে এটাকে যদি তোমরা কাটাকুটি করো তাহলে হবে 19/22। তাহলে এখানে কাটো, 5 কে 5 5 9 45, 19 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10 এর 10, 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে 19/22, 5 দিয়ে কাটলে 19/22 হচ্ছে। তাহলে x ইজ টু ওয়াই সমান কত হবে 19/22, এটাই হবে উত্তর। ঠিক আছে, খুব সাধারণ অঙ্ক কিন্তু একটু কনসেপ্টের অঙ্ক। এবার দেখো 2, 8 এর দাগে 2 কি বলেছে, ABCD ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে b মাইনাস এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার সমান কত বলেছে, a মাইনাস ডি এর হোল স্কোয়ার। এইটা প্রমাণ করতে আমাদেরকে বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা তুলেছি অঙ্কটা, ABCD কি বলেছে ক্রমিক সমানুপাতিক এখানে বলে দেওয়া আছে।
তাহলে প্রমাণ করতে বলেছে কি বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি, এটা সমান এ মাইনাস ডি এর হোল স্কোয়ার। এইটা প্রমাণ করতে হবে, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো এবিসিডি যখনই ক্রমিক সমানুপাতি বলে দেওয়া যায় মানে কি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এটা হবে, তাই তো? এটা সমান আমরা কে ধরছি, এটা ধ্রুবক ধরে নিলাম। তাহলে কি করলাম এখান থেকে এ বাই বি সমান কে, তাহলে এ সমান কত হবে বি কে, প্রত্যেকটা বের করলাম, এ সমান বি কে। তাহলে বি বাই সি সমান কে, বি সমান কত হবে সি কে, বের করলাম। আর সি বাই ডি সমান কত কে, তাহলে সি সমান কত হবে ডি কে, সি সমান ডি কে। এবারে দেখো কি করলাম, সি সমান ডি কে পেয়েছি, তাই তো? এবারে বি সমান সি কে পেয়েছি, তাহলে এই সি এর জায়গায় এই যে ডি কে ভ্যালুটা, সি এর সি সমান ডি কে, এই ভ্যালুটা এখানে বসাবো। তাহলে বি সমান কত হচ্ছে, সি এর জায়গায় যদি আমরা ডি কে বসাই ডি কে ইন্টু কে মানে ডি কে স্কোয়ার। আবার দেখো বি সমান ডি কে স্কোয়ার পেলাম, তাই তো? এবারে এ সমান আমরা কি জানি বি কে, তাহলে এই বি এর যে ভ্যালুটা ডি কে স্কোয়ার এটা এখানে বসাবো। তাহলে এ সমান ডি কে স্কোয়ার ইন্টু কে মানে কত হচ্ছে ডি কে কিউব, তাই তো? এটা হয়ে গেল। তাহলে এ বি সি এই তিনটে ভ্যালু আমরা পেয়ে গেলাম, আর ডি তো ডি আছে, ঠিক আছে? এই ভ্যালুগুলি এবার কোথায় বসাবো আমরা, এই রাশিটাতে বসাবো, বাম পক্ষ যেটা, দেখবো যে ডান পক্ষের সমান আসছে নাকি, মানে বি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার, এটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষটা আমরা তুলে নিলাম, বাম পক্ষ তুলে নিলাম। এবার এক্ষেত্রে বি এর জায়গায় বি এর ভ্যালু কত আছে, বি এর ভ্যালু আছে হচ্ছে দেখো ডি কে স্কোয়ার বসিয়েছি, মাইনাস সি এর ভ্যালু কত ডি কে বসিয়েছি, তাই তো? তার পুরোটার হোল স্কোয়ার প্লাস সি এর জায়গায় মানটা বসিয়েছি ডি কে, মাইনাস এ এর ভ্যালু হচ্ছে ডি কে কিউব তার হোল স্কোয়ার প্লাস বি এর জায়গায় ডি কে স্কোয়ার মাইনাস ডি যেমন আছে ডি থাকবে তার হোল স্কোয়ার। এবার আমরা যদি ডি কমন নিই ভেতর থেকে তাহলে কত হবে, ডি কমন নিলে কে স্কোয়ার মাইনাস কে এটা থাকবে তার পুরোটার হোল স্কোয়ার, তাই তো? প্লাস এখান থেকে ডি কমন নিলাম কে মাইনাস কে কিউব তার পুরোটার হোল স্কোয়ার প্লাস এখান থেকেও আমি ভেতর থেকে ডি কমন নিলাম যা আছে। তারপরে দেখো এক্ষেত্রে ডি এর হোল স্কোয়ার, তাই তো? ডি এর হোল স্কোয়ারটা যদি আমরা ব্র্যাকেটের বাইরে বের করতে চাই তাহলে হোল স্কোয়ার করে বাইরে বের করতে হবে। তাহলে ডি স্কোয়ার করে দিলাম, ডি এর হোল স্কোয়ার ডি স্কোয়ার করে আমি ব্র্যাকেটের বাইরে বের করে দিলাম। তাহলে ব্র্যাকেটের মধ্যে কত থাকবে দেখো কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার থাকবে, এটাকে যদি হোল স্কোয়ারের সূত্রে ভাঙি তাহলে এটা আসবে, মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই সূত্রে ভাঙবো, বোঝা গেল? তাহলে কে স্কোয়ার মাইনাস কে এর হোল স্কোয়ার সমান কি কে স্কোয়ার হচ্ছে এ এর হোল স্কোয়ার মানে কি কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু কে স্কোয়ার ইন্টু কে মানে কত 2 কে কিউব প্লাস বি স্কোয়ার মানে কে স্কোয়ার হয়ে গেল, মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার যে সূত্রটা সেই সূত্রে ভাঙলে প্লাস এখানেও ডি স্কোয়ার হবে ইন্টু এটার হোল স্কোয়ার কে মাইনাস কে কিউবের হোল স্কোয়ার, এই সূত্রে আমরা যদি ভাঙি তাহলে কত হবে কে স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার মানে কে স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে কিউব মানে কত কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে প্লাস কে টু দি পাওয়ার কে কিউবের হোল স্কোয়ার মানে কত কে টু দি পাওয়ার 6, বোঝা গেল? কে কিউবের হোল স্কোয়ার। অসুবিধা হলে যখন দেখো পাওয়ার আর পাওয়ার কি হয়, কে কিউবের হোল স্কোয়ার মানে কি পাওয়ারে সবসময় পাওয়ার টু দি পাওয়ার, আবার যদি পাওয়ার থাকে পাওয়ারে কি হয় গুণ হয়, মানে কে টু দি পাওয়ার 3 দুগুণে 6 এটা মনে রাখবে, কে টু দি পাওয়ার 6 তাহলে কে টু দি পাওয়ার 6 করে ফেললাম এক্ষেত্রে কে কিউবের হোল স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস আগের হোল স্কোয়ার তাহলে কত কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 কে স্কোয়ার প্লাস 1 যেটা আছে লিখলাম। এবারে দেখো কি করলাম, দেখো তিনটা থেকে ডি স্কোয়ার তিনটা রাশিতে কিন্তু ডি স্কোয়ার বর্তমান, তাহলে ডি স্কোয়ার আমরা যদি এখানে কমন নিই কত হবে, ভেতরে যা আছে এবার লিখে দিলাম, ডি স্কোয়ার কমন নিলে কত হচ্ছে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 কে কিউব প্লাস কে স্কোয়ার প্লাস এখানে কে স্কোয়ার মাইনাস 2 যা আছে পুরোটা এখন সব লিখে দিলাম। তারপরে ডি স্কোয়ার কমন নিয়ে এবার দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 4 এই দুটো কি করলাম যোগ করলাম 2 কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 কে কিউব লিখলাম প্লাস দেখো এখানে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার যোগ করলাম 2 কে স্কোয়ার, তাই তো? আচ্ছা মাইনাস 2 কে টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে স্কোয়ার প্লাস 1 বোঝা গেল? একদম স্টেপ বাই স্টেপ এখানে বলে দিলাম যে কিভাবে হচ্ছে যোগগুলো। ডি স্কোয়ার ইন্টু এবার দেখো কি হচ্ছে এখানে 2 কে টু দি পাওয়ার 4, তাই তো? মাইনাস 2 কে টু দি পাওয়ার 4 কেটে দিলাম। তারপরে দেখো এখানে কত হচ্ছে দেখো 2 কে স্কোয়ার আছে 2 কে স্কোয়ার রয়েছে মাইনাস 2 কে স্কোয়ার কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকবে দেখো কে টু দি পাওয়ার 6 পড়ে আছে মাইনাস 2 কে কিউব প্লাস 1 পড়ে রইল। তাহলে ডি স্কোয়ারটাকে কমন নিয়ে এটা লিখলাম ডি স্কোয়ার ইন্টু এবার দেখো এটা একটা হোল স্কোয়ারের সূত্রে চলে আসবে কে কিউবের হোল স্কোয়ার, তাই তো? মাইনাস 2 ইন্টু মানে এটাকে এ ধরো, তাই তো? কে কিউবটাকে এ ধরো, তাহলে কে কিউবের হোল স্কোয়ার মাইনাস 2a মানে 2 ইন্টু কে কিউব ইন্টু 1 মানে দেখো 2 কে কিউব হয়ে যাচ্ছে প্লাস 1 এর হোল স্কোয়ার দেখো 1, তাই তো? তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার,
তাহলে ডি স্কোয়ার ইন্টু কত হচ্ছে কে কিউব মাইনাস একের হোল স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এবার ডান পক্ষটাকে আমরা লিখি। ডান পক্ষটা এ মাইনাস ডি এর হোল স্কোয়ার আছে, ডান পক্ষ লিখলাম কি এ মাইনাস ডি এর হোল স্কোয়ার লিখলাম। এটাকে এবার এর জায়গায় কত, এর মান হচ্ছে দেখো ডি কে কিউব বসালাম, ডি কে কিউব মাইনাস ডি, ডি এর মান তো ডি, তাই তো ডি তার হোল স্কোয়ার সমান এই ভেতর থেকে ডি কমন নিলাম, যেমন সিম্পল যেরকম আগেরটা করলে, ডি ইন্টু কে কিউব মাইনাস একের হোল স্কোয়ার। তারপরে ডি স্কোয়ারটাকে এবার বাইরে বের করে দিচ্ছি, স্কোয়ার আছে ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস একের হোল স্কোয়ার হবে। এটাকে আর ভাঙার দরকার নেই, যেহেতু বাম পক্ষ কি এসছে ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস একের হোল স্কোয়ার চলে এসছে, বাম পক্ষটা অলরেডি এটা চলে এসছে এই ভ্যালুটা, তাই তো। তাহলে ডান পক্ষ সমান কি এসছে দেখো, ওই ডি স্কোয়ার ইন্টু কে কিউ মাইনাস একের হোল স্কোয়ার। দেখো দুটো রাশি কিন্তু সেম চলে এসছে, ঠিক আছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব প্রমাণিত আমরা করে ফেললাম যে অতএব বি মাইনাস এই রাশিটা সমান কি এই রাশিটা, প্রমাণ করে ফেললাম। বোঝা গেল, এইভাবে করতে হবে। তারপরে দেখো 9 দাগের অঙ্কটা দেখো। 9 দাগের যে উপপাদ্য যেটা রয়েছে তোমাদের উপপাদ্য সেকশনটা, 5 নম্বরের একটা উপপাদ্য তোমাদের পড়বে। দেখো, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে। আর কি বলেছে, প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এগুলো মাধ্যমিকে অ্যাজ ইউজুয়াল পড়ে, যেগুলো এত সালে পড়েছে এগুলো এত সালে পড়েছে। দেখো 9-এর 1, 2 এগুলো দেখো, 9-এর 1-এরটা আর 2-এরটা আমি বলে দিচ্ছি, বইয়ে দেখে নেবে যে 9-এর 1-এরটা হচ্ছে যে পেজ 164 গণিত প্রকাশে তোমার টেক্সট বইয়ের অঙ্কের ক্লাস 10-এর অধ্যায় নম্বর 10 উপপাদ্য 38। এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্য যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটা অধ্যায় 10। আর পেজ 211 যে সেকেন্ড যে উপপাদ্যটি সেটা পেজ 211 গণিত প্রকাশের অধ্যায় নম্বর 15 যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টারটি রয়েছে তার উপপাদ্য 41। বোঝা গেল, এই দুটো প্রমাণ তোমরা ওখান থেকে দেখে নেবে অঙ্কগুলো, ঠিক আছে। একটা ওই প্রমাণটা আছে, ওই দুটো উপপাদ্য দেখে নেবে, যেটা বললাম ওই দুটো উপপাদ্য ভালো করে দেখে যাবে। ওই দুটো উপপাদ্য এখানে প্রমাণ করতে দেওয়া আছে যে চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক, আর ওই যেটা দুটো স্পর্শক বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা হয় তাদের দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এই দুটোই আছে। এবার দেখো 10-এর দাগেরটা, 10-এর দাগের এক্সট্রা যেগুলো আছে, 10-এর 1-এরটা কি বলছে দেখো, ABCD একটি সামান্তরিক, এ ও বি বিন্দুগামী একটি সরল রেখা এডি ও বিসি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করে যে ইএফসিডি বিন্দু চারটি সমবৃত্তস্থ। আচ্ছা দেখো, এখানে এবিসিডি একটা সামান্তরিক দেওয়া আছে, এ ও বি বিন্দুগামী এটি সরল রেখা, এটা অ্যাকচুয়ালি বৃত্ত হবে, ঠিক আছে। এটা সরল রেখা, এটা বৃত্ত হবে। এ ও বি বিন্দুগামী একটি বৃত্ত এডি ও বিসি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। প্রমাণ করে যে ইএফসিডি বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে দেখো এটা প্রমাণটা কি করতে বলেছে, এই ইএফসিডি এই বিন্দু চারটি সমবৃত্তস্থ মানে একই বৃত্তের পরিধিস্থ চারটি বিন্দু, ঠিক আছে, একই বৃত্তের ওপর অবস্থিত। তাহলে দেখো এখানে ABCD এটা সামান্তরিকটা দেওয়া রয়েছে। তাহলে এখানে কি লিখেছে দেখো, এ ও বি বিন্দুগামী বৃত্তটি এডি ও বিসি বাহুকে যথাক্রমে কি করেছে ই ও এফ বিন্দুতে ছেদ করে। যদি এ ও বি বিন্দুগামী একটা বৃত্ত অঙ্কন করি, তারা এডি ও বিসিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে, সেটা এখানে লিখেছি। প্রমাণ করতে হবে যে ইএফসিডি বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে প্রমাণটা দেখো এখানে কি, যেহেতু দেখো AEFB একটি বৃত্তস্থ চতুর্ভুজ, AEFB একটা হচ্ছে দেখো বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো। তাহলে চতুর্ভুজটির কি হয়, বিপরীত কোণগুলির সমষ্টি 180 বা বিপরীত কোণগুলি কি হয়, সম্পূরক হয় বিপরীত কোণগুলির সমষ্টি, তাই তো, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা কি লিখছি, ABF প্লাস AEF সমান 180 ডিগ্রি। ABF মানে এই কোণটা প্লাস এই কোণটা AEF সমান 180 ডিগ্রি হবে। আচ্ছা, আবার DEF, ঠিক আছে, DEF প্লাস AEF সমান 180 ডিগ্রি আমরা বলতে পারবো। এখান থেকে DEF মানে এই কোণটা প্লাস AEF মানে এই কোণটা সমান 180 ডিগ্রি, সেই একই সরলরেখার উপর অবস্থিত, তাই তো 180 ডিগ্রি। তাহলে এইটা প্লাস এইটা 180 ডিগ্রি, সেটাই এখানে লিখলাম, DEF প্লাস AEF সমান 180 ডিগ্রি। দেখো এবারে দেখো দুটোর কমন সাধারণ কোণ কোনটা, AEF, দুটোই কিন্তু সাধারণ কোণ AEF, এটা তো বর্তমান। অতএব আমরা এখান থেকে বলতে পারি কি ABF আর DEF সমান, তাই তো, ABF প্লাস AEF সমান 180 ডিগ্রি, আবার DEF প্লাস AEF সমান 180 ডিগ্রি। অতএব কি বলতে পারি, ABF সমান DEF, এটা বললাম। তাহলে ABF ছবিতে দেখে নাও, ABF সমান কি DEF, মানে হচ্ছে এই কোণটা আর এই কোণটা, এই দুটি কোণ হচ্ছে সমান হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো
যেহেতু সামান্তরিক কি হচ্ছে এবি সমান্তরাল ডিসি, এই দুটি বাহু কি সমান্তরাল পরস্পর, তাহলে এবি সমান্তরাল ডিসি, অতএব এবি এফ প্লাস ডিসি এফ সমান 180 ডিগ্রি। দেখো ছবিতে দেখো এ বি এফ মানে এ বি এফ এইটা প্লাস ডিসি এফ, ঠিক আছে, এইটা 180 ডিগ্রি, মানে এ বি আর ডিসি যেহেতু সমান্তরাল, তাই তো, তাহলে কি আমরা জানি এই এ বি এফ মানে এই কোণটা প্লাস ডিসি এফ মানে এই কোণটা, এই দুটি কোণের সমষ্টি কি হয় 180 ডিগ্রি হবে, তাই তো, তাহলে সেটাই লিখেছি দেখো এ বি এফ প্লাস ডিসি এফ সমান 180 ডিগ্রি। অতএব দেখো আবার কি আমরা পেয়েছি এ বি এফ সমান ডি এফ, এটা পেয়ে গেছি, তাহলে এ বি এফ এর জায়গায় আমরা কি লিখছি ডি এফ লিখে দিচ্ছি, তাহলে ডি এফ প্লাস ডিসি এফ সমান 180 ডিগ্রি। তাহলে কি পেলাম আমরা, দেখো ডিই এফ এই কোণটা ডিএফ প্লাস ডিসিএফ এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো তাহলে বিপরীত কোণ কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি কি 180 ডিগ্রি হলে তারা সেই বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো, তাহলে ইএফসিডি, দেখো ইএফসিডি এই চতুর্ভুজটার ক্ষেত্রে, তাহলে ইএফসিডি চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি কি 180 ডিগ্রি, এক্ষুনি ছবিতে বললাম। অতএব ইএফসিডি বিন্দু চারটি সমবৃত্তস্থ, মানে একই বৃত্তের ওপর অবস্থিত, ইএফসিডি বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে বেসিক্যালি আমরা কি দেখালাম যে ইএফসিডি এই চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে এই চারটে বিন্দু কি হবে সমবৃত্তস্থ হবে, এটা দেখিয়ে দিলাম, বোঝা গেল। এবার দেখো 2 এর অঙ্কটা কি বলেছে, 2 এর অঙ্কটা বলেছে 10 এর দাগে 2, এবিসি ত্রিভুজের এবি সমান এসি, ঠিক আছে, এবি সমান এসি মানে সমদ্বিবাহু ত্রিভুজ, এবং বর্ধিত বিসি এর ওপর ই যে কোনো একটি বিন্দু, বর্ধিত বিসি এর ওপর ই যে কোনো একটি বিন্দু এবিসি ত্রিভুজের পরিবৃত্ত, ঠিক আছে, এবিসি ত্রিভুজের পরিবৃত্ত এই কে ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করে যে এসিডি সমান এইসি, বোঝা গেল, এসিডি আর এইসি সমান, এটা প্রমাণ করতে হবে। দেখো ছবিটা আমি এখানে এঁকেছি, যে বেসিক্যালি এটা বলা আছে এবিসি ত্রিভুজের এবি সমান বি এসি, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে, এবি সমান এসি এটা বলে দেওয়া আছে, এই দুটো বাহু সমান মানে কি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসিটা, আর বলে দেওয়া আছে বর্ধিত বিসির ওপর, বর্ধিত বিসিকে বর্ধিত করলাম ই যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, আর কি বলে আছে যে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত, ঠিক আছে, এবিসি এর পরিবৃত্ত, এখানে যেটা আমি লিখেছি দেখো এখানে একবার বলে দিচ্ছি, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু এবি সমান এসি, আর ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত, এর যে পরিবৃত্ত সেটা কি করে এই কে, এই যেটা সেই বিসি এর বর্ধিত অংশের উপর ই যে কোনো একটা বিন্দু, তারপরে কি করলাম এই যুক্ত করে দিলাম, এইটাকে আমরা আমাদেরকে যুক্ত করতে হবে, তাই তো, করার পর দেখবো যে যে পরিবৃত্তটা আমি অঙ্কন করব, পরিবৃত্ত এই কে ডি বিন্দুতে ছেদ করেছে, এই কে দেখো ডি বিন্দুতে ছেদ করেছে, এই যে বৃত্তটা যেটা অঙ্কন করেছি, এই যে বৃত্তটা, ঠিক আছে, এই বৃত্তটা এই কে ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, প্রমাণ করতে হবে এসিডি সমান এইসি, এই যে আমি দেখো ব্ল্যাক কালারে আমি দিয়ে দিয়েছি এসিডি মানে এই কোণটা সমান এইসি, এইসি মানে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা আর এই কোণটা সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে সিডি ও বিডি যুক্ত করলাম, একটা আমি এক্সট্রা আমি কি করলাম, এই যে সি আর ডি যুক্ত ছিল না, এটা যুক্ত করলাম সিডি আর এ, সিডিটা অবশ্যই যুক্ত করতে হবে কেননা এসিডি বলা আছে, এসিডি, তাই তো, সিডিকে তো যুক্ত করতেই হবে, তাহলে সিডি আর বিডি, বিডি এই বিডিটা আমি এক্সট্রা এখানে যোগ করলাম, ঠিক আছে, বিডিটাকে আমি এখানে যুক্ত করলাম, ঠিক আছে, সিডিটা নয়, সিডিটা তোমাদেরকে এখানে যুক্ত করতেই হবে, কারণ এসিডি নাহলে কোনটা আসবে না, এসিডি যে কোনটা এটা আসবে না, এই যে সরলরেখাটা আছে এই সরলরেখাটা তোমাদের যুক্ত করলে তবেই এসিডি এই কোনটা আসবে, তাহলে বিডিটা আমি এক্সট্রা আমি যুক্ত করলাম, বোঝা গেল। দেখো ত্রিভুজ এসিই এর ক্ষেত্রে কি করেছি, দেখো ত্রিভুজ এসিই, ভালো করে শুনবে জিনিসগুলো, ত্রিভুজ এসিই এর ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ এসিবি, এই কোণ এসিবি, কোণ এসিবি মানে বহিস্থ যে এই কোণটা আছে, এই কোণটা কি হবে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমান, ত্রিভুজের মানে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তাই তো, তাহলে ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রে কোণ এসিবি সমান কি হচ্ছে সিএই এইটা প্লাস এইসি, এইসি লিখে দিলাম, এটা লিখলাম, ঠিক আছে, যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, এখানে লিখেছি ব্র্যাকেটে। এবার দেখো কোণ এসিবি সমান কি সিএই সমান ডিবিসি, দেখো সিএই এই কোণটা সমান কি হচ্ছে ডিবিসি, দেখো এটা কি সিএই, এই জায়গায় আমি সিএই এর জায়গায় আমি কি লিখলাম ডিবিসি, এটা লিখলাম, এই কোণটা লিখলাম, কেন লিখলাম, দেখো যেহেতু ডিসি বৃত্তচাপের উপর অবস্থিত দুটি বৃত্তস্থ কোণ সমান, দেখো এই দুটো যে কোণ, এই দুটো কোণ এই ডিসি যে চাপটা, এই যে চাপ ডিসি চাপ,
এই চাপের ওপর অবস্থিত দুটো বৃত্তস্থ কোণ বলতে পারি, সেই জন্য এই দুটো বৃত্তস্থ কোণ কি হয়, সমান হয়। তাহলে আমি কি লিখলাম, এই এর জায়গায় সিএই জায়গায় সিএই এই জায়গাটা আমি লিখলাম ডিবিসি, ভালো করে দেখো ডিবিসি এই জায়গায় লিখলাম, আর এইসি যেটা আছে রেখে দিলাম, আর এসিবি যেমন আছে রাখলাম। তারপরে দেখো এসিবি এই ডিবিসিটাকে কি করলাম, সমানের এদিকে নিয়ে এলাম, মাইনাস ডিবিসি সমান কি হচ্ছে এইসি। আচ্ছা, এবার দেখো এবিসি মাইনাস, এবার দেখো এসিবি সমান কি এবিসি, এসিবির জায়গায় আমি কি লিখলাম, এবিসি লিখলাম। কেন লিখলাম, দেখো এসিবি কোনটা, এসিবি এই কোনটা, আর এ বি সি কোনটা, এই কোনটা, তাই তো। এসিবি কোনটা, এই কোনটা, আর এবিসি কোনটা, এই কোনটা। দেখো কেন সমান, কেননা এরা সমদ্বিবাহু ত্রিভুজটা, মানে এ বি সমান এসি হলে কি হয়, এই কোনটার এই কোনটা সমান হয়, সেই জন্য আমি কি লিখলাম, এসিবির জায়গায় আমি লিখলাম এবিসি মাইনাস ডিবিসি যেমন আছে লিখলাম সমান এইসি। ঠিক আছে, যেহেতু এবিসি লিখেছি সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব এসিবি সমান কোণ এবিসি, এই কোণটা আমি এখানে লিখলাম। অতএব এবার দেখো এবিসি সমান কি ত্রিভুজ এবিসি মাইনাস ডিবিসি, তাই তো, সমান এবিডি। দেখো ভালো করে দেখো এবিসি মাইনাস ডিবিসি, এবিসি এই পুরো কোণটা মাইনাস ডিবিসি এই কোণটা, পুরো এই কোণটা থেকে এই কোণটা যদি আমি বাদ দিই, এই স্মল কোণটা, তাহলে কোন কোণটা থাকবে, এই কোণটা থাকবে, সেটাই হচ্ছে দেখো এবিডি, এবিডি বোঝা গেল। পুরো এই কোণটা থেকে যদি আমি এই কোণটা বাদ দিই, ডিবিসি এই কোণটা বাদ দিই, তাহলে কি হবে, এই কোণটা থাকবে, সেটাই হচ্ছে এ বি ডি। তাহলে দেখো সেটাই আমি লিখেছি এবিসি মাইনাস ডিবিসি মানে কত, এ বি ডি আমি লিখলাম, সমান যেটা আছে এইসি লিখলাম। এবার দেখো এবিডি সমান কি এসিডি। ঠিক আছে, যেহেতু কি লিখলাম, এডি বৃত্তচাপের উপর অবস্থিত দুটি বৃত্তস্থ কোণ এবিডি ও এসিডি, সেমভাবে এবিডি আর এসিডি এই দুটি কোণ হচ্ছে সমান। দেখে নাও ছবিতে এবিডি আর এসিডি, ঠিক আছে, এসিডি এই দুটি কোণ সমান। কেন সমান, এ দেখো এই যে এডি চাপ, এই বৃত্তচাপের ওপর অবস্থিত এবিডি এ একটা বৃত্তস্থ কোণ আর এসিডি এ একটা বৃত্তস্থ কোণ, এই দুটি কোণ হচ্ছে তাহলে কি সমান হবে, এবিডি আর এসিডি, তাই তো। এই এবিডি এই কোণটা আর এই এসিডি এই কোণটা সমান হবে, সেই জন্য আমি এবিডির জায়গায় কি লিখলাম এসিডি। তাহলে এসিডি সমান এইসি হয়ে গেল, বোঝা গেল। তাহলে এসিডি সমান হয়ে গেল এইসি। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল, দেখো এসিডি সমান এইসি, দেখো প্রমাণ কি করতে বলেছিল, এসিডি প্রমাণ করতে হবে, এসিডি সমান এইসি এটা বলা ছিল, তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম, বোঝা গেল। তাহলে উপপাদ্যটাই ভালো করে দেখে নাও, এক্সট্রা উপপাদ্যটা ছবিটা আঁকো খাতায়, ছবিটা এঁকে যেটা আছে এটা ভালো করে এখান থেকে দেখে নাও যে কীভাবে প্রমাণটা এখানে করা হয়েছে। ঠিক আছে, তো মোটামুটি দেখো এই 10 অবধি হয়ে গেল আজকে, 5 থেকে 10 অবধি যতগুলো কোশ্চেন আছে সব করিয়ে দিলাম। তো পরে যা যা কোশ্চেন বাকি থাকবে সেগুলো আমি নেক্সট ক্লাসে আমি দিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে এগুলো এই প্রশ্ন বিচিত্রের অঙ্কগুলো, আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ অসংখ্য, যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেওয়া। যদি কিছু জিজ্ঞাসা থাকে বা বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট সেকশানে জানাও।